স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা। ৩১ দফার আলোকে দেশকে পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির কাজ করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নড়াইলে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমলাতন্ত্র থেকে শুরু করে অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সবকিছু ধ্বংস করে গেছে। রিপন হোসেনের প্রতিবেদন। দীর্ঘ ১৬ বছর পর নড়াইলে বিএনপির আনুষ্ঠানিক সম্মেলন। এতে অংশ নিতে ভোর থেকে নড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এ সময় দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান স্থানীয় কেন্দ্রীয় নেতাকর্মীরা। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের সমস্ত নেতাকর্মীদের তারেক রহমান সাহেবের এই বার্তা আমরা জনগণের মাঝে পৌঁছে দিতে চাই। তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য আমরা আগামী দিনে পার্লামেন্ট নির্বাচনে যাতে জয়ী হতে পারি, সেই কারণে আজকে একটি নেতৃত্ব তৈরি হবে। আগামী দিনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার হবে ইনশাআল্লাহ, এবং সামনে নির্বাচন, সেই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার অধীন হবে। আল্লাহর রহমতে সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। পরে দুপুরে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান ৩১ দফার আলোকে দেশকে পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তন করাই বিএনপির লক্ষ্য। আজকে সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। আওয়ামী লীগ আমলাতন্ত্র থেকে শুরু করে অর্থনীতি, বিচার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ সবকিছু ধ্বংস করেছে বলে এ সময় মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। সম্মেলনে জেলার ৭০৭ জন দলীয় কাউন্সিলর ভোট দিয়ে শীর্ষ নেতৃত্ব নির্বাচন করবেন। রিপন হোসেন, এখন নড়াইল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব আরও বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা নতুন করে সাজাতে হবে। যার মাধ্যমে আমরা গণতন্ত্রের ভোট দিতে পারি, এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি। রংপুরে আবু সাইদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জামালপুর ইসলামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং পুলিশ জানায় গেল রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে সে আত্মগোপনে ছিল। একই অভিযানে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও গ্রেপ্তার করা হয়।
তিস্তার পানির অভিন্ন বন্টন ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘন্টার কর্মসূচিতে নামতে যাচ্ছে তিস্তা পাড়ের বাসিন্দারা। তিস্তা নদী রক্ষা আন্দোলন এই কর্মসূচির ডাক দিয়েছে, যা বাস্তবায়নের প্রস্তুতি চলছে নদীর বিভিন্ন চরে। তবে শুষ্ক মৌসুমেও নদীতে হঠাৎ পানি বাড়ায় আতঙ্কে স্থানীয়রা। আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। তাঁবু টাঙানো মঞ্চ নির্মাণ সহ তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি চলছিল জোরে সোরে। এমন সময় হঠাৎই পানি বাড়তে শুরু করে তিস্তা নদীতে। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কাজ। রোববার সকাল থেকে পানি কমতে শুরু করলে আবারও কাজ শুরু হয়। তবে শুকনো মৌসুমে এমন পানি বৃদ্ধি স্বাভাবিকভাবে দেখছেন না স্থানীয়রা। সন্ধ্যার পর থেকে নদীর ঘেট একটু ৩ ফিট ভাসানোর পরে আস্তে আস্তে পানিটা কমতেছে। পানি আসাতে মনে করেন আমাদের গ্যারেজের সমস্যা হইতেছে, স্টেজের সমস্যা হইতেছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে ভিন্ন কথা। এই পানি প্রবাহকে স্বাভাবিক বলছে তারা। সাধারণত ৩,০০০ কিউসেক পানি থাকে শুষ্ক মৌসুমে। গত কয়েকদিনে তা নেমেছিল ১৮০০-তে। পানি ছাড়ার ফলে পানির পরিমাণ হয়েছে ৩,৬০০ কিউসেক। 7 দিন ধরে এভারেজ পানি ছিল আপনার ৩,০০০ কিউসেক। হঠাৎ করে পানি কিছুদিন আগে পানি কমে গেছিল ১৮০০ কিউসেক। আবার পানি বেড়ে ৩৬০০ কিউসেক হয়েছে। পানি তো সবসময় সমান আসে না, একটু ফ্লাকচুয়েট করে। ১০০, ২০০, ৩০০, ৪০০ কিউসেক পানি ফ্লাকচুয়েট করে, সেটা স্বাভাবিক। যে কোনো মূল্যে কর্মসূচি সফল করে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের। আমিরুল বাপ্পি, এখন লালমনিরহাট। সিলেটে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ৮ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রেল চলাচল। সকাল 8:45টার দিকে ওয়াগনটি উদ্ধার করে রেল প্রকৌশল বিভাগ। সকাল 8:30টার দিকে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেসের মাধ্যমে স্বাভাবিক হয় রেল চলাচল। রেল কর্মকর্তারা জানান, রাত 11:30টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জলকরকান্দিতে লাইনচ্যুত হয় এই ট্রেনটি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেলের প্রকৌশল বিভাগ সহ প্রায় 1/2 শতাধিক কর্মী 8 ঘন্টার প্রচেষ্টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করে পার্শ্ববর্তী মোগলা বাজার রেল স্টেশনে নিয়ে যাওয়া হয়। অতি দ্রুত গতির কারণে ওয়াগনটি লাইনচ্যুত হতে পারে বলে ধারণা করছেন রেল প্রকৌশলীরা। এদিকে এই ঘটনায় বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। এদিকে দিনাজপুরের হিলি সীমান্তে রেল ব্রিজের সংস্কার কাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে 6 দিন ধরে কাজ বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল বিজিবি বিএসএফ বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। গেল 10 ফেব্রুয়ারি ব্রিজের সংস্কার কাজ করতে গেলে রেলওয়ে কর্তৃপক্ষকে বাধা দেয় বিএসএফ। উত্তরাঞ্চলের সাথে ঢাকা রেল যোগাযোগের এটি একমাত্র রুট। বান্দরবানের লামা থেকে 22 জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে এবং শনিবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে তাদের অপহরণ করা হয়। তবে এখনও পর্যন্ত অপহরণকারীদের কোনো পরিচয়ের বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এদিকে খবর পাওয়ার পর থেকে অপহৃতদের উদ্ধারের অভিযান শুরু করেছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। বান্দরবানের সেনা সহায়তায় নিজ গ্রামে ফিরেছেন কুকিচিনের তাণ্ডবে ঘরছাড়া গ্রামবাসীর একাংশ। শনিবার থানচি উপজেলার বাকলাই পাড়ার গ্রামছাড়া 28টি পরিবারের মধ্যে 15টি পরিবারের 81 জন সদস্য দীর্ঘ 23 মাস পর নিজ বাড়িতে ফিরলেন। কুকিচিন সন্ত্রাসীদের ভয়ে এতদিন এসব পরিবার সদস্যরা দুর্গম পাহাড় ও জঙ্গলে ক্ষুধা ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন। ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে মধ্যাহ্নভোজ ও রেশন সহায়তা প্রদান করা হয়। সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর অত্যাচারে গ্রাম ছাড়া সকল ভুক্তভোগী পরিবারকে নিজ ঘরে ফিরিয়ে আনতে এবং তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করতে এই প্রয়াস অব্যাহত থাকবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও মুসলিম উম্মার মঙ্গল কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বেলা 12:30টার দিকে আখেরি মোনাজাত পরিচালনা করেন মৌলানা সাদের বড় ছেলে মৌলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে অংশ নেন 49টি দেশের লাখ লাখ মুসল্লি।
আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগতীর। এর আগে ভোর থেকে আখেরি মোনাজাতের শরিক হতে রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলা থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকে ইজতেমা ময়দানে দিক নির্দেশনামূলক ও হেদায়েতের বয়ান করেন শীর্ষ আলেমরা। এদিকে আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের জন্য রাখা হয়েছে 8টি বিশেষ ট্রেন। টঙ্গী স্টেশন থেকে ছেড়ে যাওয়া প্রত্যেকটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। এবারই প্রথম 2 পর্বের 3টি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় 58তম বিশ্ব ইজতেমা। কক্সবাজারের টেকনাফে একটি বাড়িতে অভিযান চালিয়ে 69টি হাত বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম সহ 2জনকে আটক করেছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে বোমা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহের কথা স্বীকার করেছে বলে জানা যায়। তারা জানান ভোরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নীলা ইউনিয়নের এই অভিযান চালানো হয়। পরে 3 ঘন্টা ধরে ব্যাপক তল্লাশি চালিয়ে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের ঘটনায় দগ্ধ শিউলি আক্তার নামে একজন মারা গেছেন। শনিবার মধ্যরাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগুনে শিউলির শরীরের 95% দগ্ধ হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সিলিন্ডার বিস্ফোরণের ওই ঘটনায় এখনও আশঙ্কাজনক 8 জন সহ 10 জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে শিউলির 2 ছেলে ও স্বামীও। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় শবে বরাত উপলক্ষে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী ও শিশু সহ 11 জন দগ্ধ হয়। আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে জিরাবো 20 মাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে এই বিক্ষোভ শুরু করেন চেইন অপারেশন শ্রমিকরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা জানান, জানুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এমন অবস্থায় সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা জানতে পারেন আগামী কয়েক দিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় বিক্ষোভ শুরু করেন তারা। পরে পুলিশ গিয়ে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। সুনামগঞ্জের শান্তিগঞ্জে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে 2 গ্রামের বাসিন্দাদের মাঝে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 40 জন। এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। সকালে উপজেলার জয়কলস ইউনিয়নের পশ্চিম বন্দে আস্তমা ও কামরূপ দলং গ্রামের বাসিন্দাদের মাঝে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, শনিবার বিকেলে আস্তমা গ্রামের কৃষক বজলু মিয়ার গরু কামরূপ দলং গ্রামের কৃষক সুরুজ মিয়ার জমির ধান খাওয়া নিয়ে 2 জনের হাতাহাতি হয়। এরপর থেকে এই 2 গ্রামের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। সকালে যা সংঘর্ষের রূপ নেয়। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ছিল এখন জনপদে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon। আর ইউটিউবে দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/ekontv।